কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে সংঘটিত নির্যাতন ও বর্বরতার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সেনাবাহিনী অবিলম্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। সেনাবাহিনী ভুক্তভোগী পরিবারের সুরক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় পূর্ণ সহযোগিতা করছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং আজকে আবার হয়ে গেল। সাপ্তাহিক যে ব্রিফিং, সেই ব্রিফিং থেকে মব ভায়োলেন্সের বিরুদ্ধে জোরদার অবস্থান ব্যক্ত করা হলো। বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা সহ 2 সন্তানকে একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হলো। মানে একটা ফ্যামিলির 3-4 জন সদস্যকে পিটায় মেরে ফেলা, বাকি 3 জনকে পিটায় কুপায় মেরে ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বা যারা ভিডিওটি প্লে করেছেন এই মুহূর্তে পর্যায়ে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশে যেই মব কালচার শুরু হয়ে গেছে, এটার কারণে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুরাদনগরে পরপর 2টি ঘটনা ঘটে গেল। এক হিন্দু নারীকে ঘরের দরজা ভেঙে ধর্ষণ করা হলো এবং অন্যদিকে একটা পরিবারের 3 জনকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ঘটনা। এছাড়াও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে মব সন্ত্রাস চলতেছে, এই মব সন্ত্রাসের বিরুদ্ধে এবারে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশে যে আইন নিজের হাতে তুলে নেবে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এবং কোনো ধরনের হেনস্থা কিংবা কোনো ধরনের নির্যাতন করলে কেউ কাউকে তাকেও কোনো প্রকার ছাড় দেবে না সেনাবাহিনী। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয় দেশে আইন আদালত রয়েছে, প্রশাসন রয়েছে, তাদের হাতে কেউ যদি অন্যায় করে তুলে দিতে হবে। তাই বলে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে যা ইচ্ছা তাই করবে, এটা তো হতে দেওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাবাহিনীর তরফ থেকে এই মব কালচার নিয়ে কি বলা হলো হুঁশিয়ারি দিয়ে, আমরা সেটাই দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে সংঘটিত নির্যাতন ও বর্বরতার ভিডিও ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ সেনাবাহিনী অবিলম্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। সেনাবাহিনী ভুক্তভোগী পরিবারের সুরক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় পূর্ণ সহযোগিতা করছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। ধন্যবাদ। আপনারা জানেন আমাদের কাছে যে পরিসংখ্যান আছে, আমরা গত মাসে এ পর্যন্ত 400 জনেরও বেশি কিশোর গ্যাং আমরা গ্রেপ্তার করেছি এবং গত মাসেও আমরা 56 জনকে গ্রেপ্তার করেছি। তো এটা চলমান আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। আসলে সেনাবাহিনীর পক্ষে প্রত্যেক অলিতে গলিতে অথবা প্রত্যেক ডোর স্টেপে আমাদের উপস্থিতি থাকা সম্ভব নয়, এটা আপনারাও বুঝেন। যে কোনো ঘটনা, যখনই কোনো ঘটনা ঘটছে, আমরা তড়িৎ গতিতে সেখানে উপস্থিত হয়ে সেই ঘটনাকে আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ওই ঘটনার পরবর্তী যে গ্রেপ্তার করা বা তদন্ত করা সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। এবং আপনি যে আমাদের হটলাইনে নাম্বারগুলোর কথা বলেছেন বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সাথে আমাদের যে বিভিন্ন রকমের অভিযোগ আমরা পেয়ে থাকি, তার মধ্যে ম্যাক্সিমাম জমি জমা বা টাকা পয়সা সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে আসে এবং সব ধরনের অভিযোগগুলোই আমরা গ্রহণ করে থাকি এবং এগুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপরে আমরা এগুলো যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি।
সার্ভেলেন্স ভিকটিম ফ্যামিলি সার্ভেলেন্সের মাধ্যমে আছে এ বিষয়ে আমাদের কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে যদি পরিবাররা আমাদের কাছে সহযোগিতা চায় তাহলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করা হবে। আপনার প্রেস ব্রিফিং এর মধ্যে বিষয়টি এসেছে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে যখন মব ভায়োলেন্সের শিকার হয় সেই ঘটনায় একজনকে আটক করেছেন এবং আরেকজন যিনি জড়িত তিনি আগাম জামিন নিয়েছেন। তো আমরা যেটি ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি যখন মব ভায়োলেন্সের শিকার তিনি হন ঠিক তার পাশেই পুলিশ দাঁড়িয়েছিল, বেশ কিছু পুলিশ সদস্য দাঁড়িয়েছিল। তো এর আগেও আপনারা একটা প্রেস ব্রিফিং এ বলেছিলেন যে রংপুরের যে ঘটনাটি ঘটেছিল সেটি আপনারা স্ট্রিক্টলি প্রতিরোধ করেছেন এবং এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন এবং মব ভায়োলেন্স যাতে ক্রিয়েট না হয় সে বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার রয়েছে। তো ঢাকার মতো একটি জায়গাতে যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই মব ভায়োলেন্সটি হলো সে বিষয়ে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে আপনাদের কি ধরনের বক্তব্য রয়েছে? ধন্যবাদ। দেখুন, আমি এখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা আইন শৃঙ্খলার উপরে এই প্রেস ব্রিফিংটি করছি। তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলতে পারি যে আপনারা দেখেছেন ওই ঘটনার পরে যে 6 জনকে চিহ্নিত করা গিয়েছে তার মধ্যে আমরা একজনকে পরের দিনই আমরা গ্রেফতার করেছি এবং আমরা তাকে আইনি প্রক্রিয়ার জন্য পরবর্তীতে আদালতে আমরা তাকে হস্তান্তর করেছি। এর পরবর্তীতে আসলে আপনারা জানেন যদি কেউ বেল বা জামিন পেয়ে যায় সেই বিষয়ে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু করার থাকে না। তবে আমরা যে কোনো মব ভায়োলেন্স বা জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সোচ্চার ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কালকে থেকে আসলে কুমিল্লার মুরাদনগরে যে ঘটনা ঘটেছে সেটা অবিশ্বাস্য লাগছে, অকল্পনীয় ঘটনা। ঠান্ডা মাথায় একেবারে সকালবেলায় মানে একটা ফ্যামিলির 3-4 জন সদস্যকে পিটায় মেরে ফেলা। একজন বাঁচবে কিনা সন্দেহ আছে, তার মধ্যে নারী মহিলা আছে, তার মেয়ে ছেলে এবং আরেক মেয়ে সে এখন মুমূর্ষ অবস্থায় আছে হাসপাতালে। বাকি 3 জনকে পিটায় কুপায় মেরে ফেলা হয়েছে। এলাকাবাসী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ওই পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আছে। বলা হচ্ছে যে 30টার উপর নাকি মামলা আছে। তো মামলা যখন আছে তো পুলিশ ব্যবস্থা না নিয়ে আইন আদালত সবকিছু যখন আছে, মামলা আছে, এলাকাবাসী বা স্থানীয় লোকাল চেয়ারম্যান তারাও নাকি আসছিল, তো তাদেরকে পিটানো হয়েছে এবং তারা দৌড়ে চলে গেছে। খুব দ্রুত গতিতে পুলিশকে নিয়ে এদেরকে রক্ষা করা দরকার ছিল। এই যে আমরা মব কালচারের বিরুদ্ধে এত কথা বলছি, কিন্তু কোথায়? প্রতিদিনই দেখেন মব হচ্ছে, হয় রাজনৈতিকভাবে হচ্ছে, নয় লোকালি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই মব কালচার করছে। পটিয়ার থানার ঘটনা দেখেন মব কালচার। তারপরে রংপুরের একটা জায়গায় দেখলাম সেখানে সেই মব। কালকে রাতের বেলায় জাকারিয়া হোটেল বনানী যুবদল মনিরের নেতৃত্বে মব। এখানে যেটা হলো পাবলিক মব। এই মব যদি কিভাবে ঠেকাবেন? সেখানে রাজনৈতিক নেতৃত্ব, কর্তৃত্ব, এলাকা মানুষের যদি সচেতনতা না থাকে এবং সবচেয়ে বড় কথা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনের শাসন যদি না থাকে, মানুষ কখন এইগুলিতে লিপ্ত হয়? যখন মনে করে যে না, এই আইন আদালত দিয়ে হবে না, এটা ধরবে, ওইদিকে পয়সা খেয়ে আবার ছেড়ে দেবে, তখন মানুষ আস্তে আস্তে খেপে যায়। এখানেও তাই ঘটলো। রোকসানা বেগম রুবি 53, ছেলে রাসেল 35, মেয়ে তাসফিয়া আক্তার জোনাকি 29 মারা গেছে। আর এক মেয়ে রোকসানা রুমা 27, তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁচবে কিনা সন্দেহ আছে। নিহত রোকসানার পরিবার 2 দশকের বেশি সময় ধরে মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের উপর এলাকাবাসীর ক্ষোভ ছিল। মঙ্গলবার স্থানীয় এক শিক্ষকের মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ এই পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীকে খেপিয়ে তোলে। বৃহস্পতিবার বিকালে মুরাদনগর উপজেলার বাঙ্গারা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলছেন, পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। যারা হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে চলতে থাকবে। তারপরে যা হয়, থানা পুলিশ হবে, টাকা পয়সা লেনদেন হবে, তারপরে এই মামলাটা আস্তে করে, কারণ এই মামলা নিয়ে কেউ লড়বে আমার বিশ্বাস হয় না। ওসি বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে রোকসানার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে। মাদক ব্যবসার বিষয়টি সামনে এনে এলাকাবাসীকে খেপিয়ে, পিটিয়ে এবং কুপিয়ে রোকসানা এবং তার 2 সন্তানকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় কোনো মামলা হয়নি এখনো। কে মামলা করবে? এসব কেউ মামলা করতে চায় না।
এলাকাবাসী এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মুরাদনগর নবীনগর সড়কের করইবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় রোকসানার বাড়ি। সেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গত মঙ্গলবার বাজারে একটি ওষুধের দোকান থেকে স্থানীয় করইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিনের একটি মুঠোফোন চুরি হয়। অভিযোগ ওঠে বোরহান উদ্দিন ওরফে মারুফ নামের এক তরুণ মুঠোফোনটি চুরি করেছে। ওই তরুণ রোকসানার মেয়ের তাসপিয়ার স্বামী মনির হোসেনের সঙ্গে কাজ করেন। তার বাড়ি উপজেলার হায়দ্রাবাদ এলাকাবাসীর অভিযোগ, রোকসানার খুচরা মাদক ব্যবসায়ী হিসেবে কাজ করে এই বোরহান। শিক্ষকের মুঠোফোন চুরির অভিযোগ এনে মঙ্গলবার আকুবপুর ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া এবং স্থানীয় বসির উদ্দিনের নেতৃত্বে বোরহানকে মারধর করা হয়। খবর পেয়ে বোরহানকে ছাড়িয়ে আনতে যান রোকসানা। সেখানে বাসি সহ অন্যদের সঙ্গে রোকসানা এবং তার পক্ষের লোকজনের বাগবিতণ্ডা এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। এই ঘটনাকে ঘিরে পরদিন বুধবার দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এসব নিয়ে দুই পক্ষে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সকালে করইবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল এবং ইউপি সদস্য বাচ্চু মিয়া। এই সময় তাদের সঙ্গে রোকসানা এবং তার মেয়েদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইউপি সদস্য বাচ্চুকে চড় দেন রোকসানা। এরপরে রোকসানার বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানো হয়। সেখানে তিনি এবং তার পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলে রোকসানা, রাসেল এবং তাসপিয়ার মৃত্যু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তিদের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়, এলোপাতাড়ি পেটানো হয় এবং কুপিয়ে জখম করা হয়। এই সময় প্রাণ ভয়ে রোকসানার স্বামী খলিল এবং আর এক মেয়ে পালিয়ে যান। সরেজমিনে যা দেখা গেল, ইউপি চেয়ারম্যান শিমুল, বাচ্চু এবং বাসিরকেও এলাকায় পাওয়া যায়নি। তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বলছেন যে পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন এলাকায় মৃত 12 মিয়ার ছেলে বসির উদ্দিন। রোকসানার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ তুলে তিনি সবাইকে উস্কে দেন। এরপরে শুরু হয় মামলা। বৃহস্পতিবার বেলা 3:30টার দিকে ঘটনাস্থলে দেখা যায় ময়নাতদন্তের জন্য মর্গে 3টি লাশ ভ্যানে তোলা হয়েছে। পুলিশ মরদেহ তুলে নেওয়ার পর সেখানে ছোপ ছোপ রক্ত দেখা যায়। পুলিশ উদ্ধার করার আগে রোকসানার রক্তাক্ত মরদেহ পড়েছিল বাড়ির ভেতরে। পাশেই 6তলা ভবনের গলিতে পড়েছিল রাসেলের মরদেহ, আর বাড়ির বাইরে রাস্তার পাশে ছিল রোকসানার মেয়ে তাসপিয়ার মরদেহ। কি মর্মান্তিক! এক পরিবারের 3 সদস্যের লাশ ছড়াছিটায় পড়ে আছে। ঘটনাস্থলে পাওয়া যায় নিহত রাসেলের স্ত্রী মিম আক্তারকে। কোলে 10 মাসের সন্তানকে নিয়ে কান্না করছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ওই বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেন। মিম আক্তার বলেন, মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে 3 জনকে খুন করা হয়। বুধবার বসির আমার স্বামীরকে কল দিয়ে বলে তার পুরো পরিবারকে শেষ করে দেবে। তখন আমার স্বামী বলেছেন, পারলে তুই কিছু করিস, কিন্তু স্বপ্ন ভাবেনি যেমন ঘটনা ঘটবে তাই ঘটছে। আমরা যা কল্পনাও করতে পারি না, দিনে দুপুরে ঠান্ডা মাথায় একটা উস্কানি দিয়ে একটা ফ্যামিলির 3-4 জন সদস্যকে মেরে ফেলা হবে, অকল্পনীয়। মানে চিন্তা করলেও গা শিরে ওঠে। সেই ঘটনাই ঘটছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আজকে মাদক কারবারি হিসাবে তাদেরকে অভিযুক্ত করে মানুষই সাজা দিয়ে দিল। তাহলে আইন, পুলিশ এগুলির দরকার কি? সেনাবাহিনী আমাদের আশা আকাঙ্ক্ষার একটা জায়গা, মানুষের শেষ ভরসার জায়গা সেনাবাহিনী, এমনটাই এই সময়ে মনে হতে পারে। কিন্তু সেই সেনাবাহিনীও শেষ পর্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারছে কিনা সেটা নিয়েও জনগণের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। সেনাবাহিনীর উপরেও এক ধরনের হতাশা কাজ করছে জনগণের, যে তারা পেরে উঠছে না কিংবা তাদেরকে পেরে উঠতে দেয়া হচ্ছে না। সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং আজকে আবার হয়ে গেল। সাপ্তাহিক যে ব্রিফিং, সেই ব্রিফিং থেকে মব ভায়োলেন্সের বিরুদ্ধে জোরদার অবস্থান ব্যক্ত করা হলো। কিন্তু মব কি থামানো যাচ্ছে? মব কি থামছে? কিংবা সব মবে কি আমরা সেনাবাহিনীকে পাচ্ছি না কেন? তার বাস্তবতাও সেনাবাহিনী বলেছে। সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে। নির্বাচন নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলা হলো, আগামী নির্বাচন, সেইগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাবাহিনীর কথা। সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মব ভায়োলেন্সের বিরুদ্ধে তাদের অবস্থান আবার পুনর্ব্যক্ত করলো। আপনারা সংবাদ শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী। আরেকটি শিরোনাম
শিরোনামে বলা হচ্ছে, নির্দেশনা আসলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। নির্বাচন এবং মব নিয়ে তারা কথা বলেছে। কি বললো বিবিসি, কি বলছে সেটা বিবিসি নিউজ করেছে। আমরাও সেই প্রেস ব্রিফিং এর ভিডিওটা দেখেছি, তাদের ভাষ্য শুনেছি। সেখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সেনা সদর দপ্তর থেকে এটাই বলা হয়েছে। ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস ডাইরেক্টর স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এই বক্তব্য দিয়েছেন। ব্রিফিংয়ে মব ভায়োলেন্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থা করার ঘটনায় যে 6 জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করেছিল সেনাবাহিনী। অর্থাৎ সিইসি নুরুল হুদার যে উপরে যে মব হয়েছিল সেখানে সেনাবাহিনী একজনকে গ্রেপ্তার করেছিল। আমরা পরবর্তীতে দেখেছি পরদিনই আদালত তার জামিন মঞ্জুর করেছে। এক ধরনের উৎসাহ পেয়েছে মব সৃষ্টিকারীরা যে মব করলে কিছু হয় না, পুলিশ ধরলেও এটা মানে জনতার দাবি হিসাবে উপস্থাপন করবে উকিল এবং কোর্ট থেকে সহজেই জামিন পাওয়া যাবে। সুতরাং তোমরা ফুল স্পিডে মব করে যাও। এই যে কালচার শুরু হয়েছে, মব একের পর এক হচ্ছে। এবং আজকেই যে মবটা হয়েছে কুমিল্লার মুরাদনগরে, 3 জনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা কি মব থেকে নিস্তার পাচ্ছি? গত 5-6 মাসে প্রায় 200-র বেশি মবের ঘটনা ঘটেছে। অর্থাৎ হিসাবে প্রতিদিন 1টার বেশি মবের ঘটনা ঘটেছে, বিভিন্ন গবেষণায় উঠে আসছে। কিন্তু সেগুলো কি থামানো যাচ্ছে? থামানো যাচ্ছে না। সেনাবাহিনীকেও অনেকটা অসহায় মনে হচ্ছে। এই ব্রিফিংয়ে বলা হয়েছে যে সেনাবাহিনীর পক্ষে তো সব অলিতে গলিতে সব স্পটে সার্বক্ষণিকভাবে উপস্থিতি সম্ভব নয়। খুবই বাস্তব কথা, খুবই সত্য কথা। সেনাবাহিনী একটা মানে এলিট হিসেবে কাজ করবে, এলিট ফোর্স, এলিট মানে একটা স্টক বিজনেসের মতো, যে তাদেরকে স্টকে রাখা হবে। যদি বড় ধরনের প্রয়োজন হয় তাহলে সেই স্টক থেকে আমি আমার ক্ষমতা প্রয়োগ করব। কিন্তু বাস্তবতা হয়েছে কি? বাস্তবতা হচ্ছে যে পুলিশ কোনো কার্যকর উদ্যোগ নিতে পারছে না, কারণ এখনো পর্যন্ত থানা আক্রমণ, পুলিশের উপরে আক্রমণ এগুলো থামেনি। জুলাই আন্দোলনে যে পুলিশের উপরে আক্রমণ শুরু হয়েছিল সেই আক্রমণ এখনো চলছে, পুলিশের উপরে মব এখনো চলছে। সরকার সেই ব্যাপারে নিষ্ক্রিয়। সেরকম পরিস্থিতিতে পুলিশ যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, সেনাবাহিনী একা কি পারবে? আর সেনাবাহিনীর সদস্যই বা কত যে সারা বাংলাদেশে সব জায়গায় তারা এই ধরনের উপস্থিতি নিশ্চিত করবে? তাদের পক্ষেও সম্ভব না। আবার সেনাপ্রধানের যে হুঙ্কার আমরা দেখেছি, মব টলারেট করা হবে না, মব জিরোতে নিয়ে আসা হবে, সেই ব্যাপারটা বাস্তবায়ন হবে তখনই যখন সরকারের উদ্যোগটা থাকবে। সরকারের নিষ্ক্রিয়তা, সরকার থেকে যখন স্পষ্ট করে বলা হচ্ছে যে এদেশে কোনো মব নেই, তখন তো আর মব ঠেকানোর উদ্যোগ থাকতে পারে না। সেনাবাহিনীর তরফ থেকে আজকের ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে আর একটা কথা বলা হলো। এই কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর আগে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে দূরত্ব আমরা দেখেছি, কথায় কাজে বিভিন্ন ধরনের দূরত্ব দেখেছি। সেনাবাহিনী করিডোরের বিপক্ষে অবস্থান নিয়েছে, বন্দর বিদেশিদের দেওয়া যাবে না এই ব্যাপারে অবস্থান নিয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে 2026-এর 1 জানুয়ারি নতুন একটি সরকার দেখতে চাই তারা। সেনাপ্রধান তেমন যখন একেবারে দৃপ্ত উচ্চারণ করেছেন, সেই সময় থেকেই সরকারের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে। সেই ভাটা যেন আর না পড়ে, সরকারের সঙ্গে যেন সেনাবাহিনী কোনো ধরনের ক্ল্যাশে না যায়, সেরকম উদ্যোগই বোধহয় নেওয়া হয়েছে। সেই কারণে সেনাবাহিনীকে এখন নীরব দেখা যাচ্ছে। কোনো বিষয়ে আর কোনো দৃঢ় পদক্ষেপের কথা, দৃঢ় কথা সেগুলো শোনা যাচ্ছে না। দৃঢ় কথা মানে হচ্ছে যে সরকার যেটা করছে না কিংবা চাইছে না, কিংবা চাইছে তার বিপক্ষে, কিংবা যেটা চাইছে না তার পক্ষে থাকা না থাকা, সরকারের এক ধরনের বিপরীতমুখী, অর্থাৎ জনগণের পক্ষে অবস্থান নেওয়া, যেটাকে এর আগে প্রশংসা করা হয়েছিল যে সেনাবাহিনী, সেনাপ্রধান জনগণের দাবির, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে তার কথায়। সেরকম অবস্থান আমরা আর দেখছি না। কি হলো ভেতরে ভেতরে? এই যে অবস্থান আমরা দেখছি না সেনাবাহিনীর আর, এখানে কি এরকম কিছু ঘটতে পারে যে আন্তর্জাতিক চাপ তৈরি হয়েছে, বিশেষ করে করিডোরের বিপক্ষে সেনাপ্রধানের অবস্থানকে আমেরিকা হয়তো ভালোভাবে নেয়নি। সেনাপ্রধানের সেই দৃপ্ত উচ্চারণেই করিডোরের ব্যাপারটা এক ধরনের ভেস্তে গেছে, সেই কারণেই আমেরিকার চাপ তৈরি হয়েছে। সেরকম কি ঘটেছে? সেরকম ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ মোড়ল আমেরিকা তাদের স্বার্থের জন্য এই পৃথিবীতে যে কোনো ঘটনায় ঘটাতে পারে, যে কাউকেই চাপ দিতে পারে।
নির্বাচনের কথা যখন বলা হলো যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যদি কোনো নির্দেশনা আসে তাহলে সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী কাজ করবে। তার মানে হচ্ছে যে সেনাবাহিনী আর কোনো নিজের থেকে কোনো বক্তব্য দেয়া, নিজের অভিমত ব্যক্ত করা সেই কর্মকাণ্ডে আর যাবে না। সরকার যেভাবে চাইবে সেভাবেই তারা তাদের পদক্ষেপ নিশ্চিত করবে, সেরকমটাই মনে হলো। তার মানে হচ্ছে যে সরকার শেষ পর্যন্ত বোধহয় যে কোনোভাবেই হোক, নিজেদের অভ্যন্তরীণ চাপ হোক কিংবা আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে হোক, যেভাবেই হোক সেনাপ্রধানকে হয়তো একটু চুপ থাকাতে সক্ষম হচ্ছে সেনাপ্রধানের সঙ্গে। নাকি ব্যাপারটা এরকম হলো যে অভ্যন্তরে সেনাপ্রধানের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল বলে বিভিন্নভাবে আমরা মনে করছিলাম, সেই দূরত্ব ঘুচে গেল কিনা সরকারের সঙ্গে। এখন সেনাবাহিনী সরকারের সেটাই থাকার কথা, সরকারের সঙ্গে দূরত্ব থাকার কথা না, সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার কথা। কিন্তু সরকার যে ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেই ক্ষেত্রে সেনাবাহিনীর তো প্রকাশ্যে কথা না বললেও অভ্যন্তরে কথা বলা উচিত। কারণ সেনাপ্রধান গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে তিনিই দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমার উপরে আপনারা ভরসা রাখুন। তার উপরে জাতি এখনো ভরসা করেই বসে আছে। কিন্তু সেই ভরসার জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেনাবাহিনীর উপরে এক ধরনের অভিমান জন্ম নেবে, মানুষের এক ধরনের হতাশা জন্ম নেবে, যে জন্ম নেওয়াটা কারো জন্যই, জনগণের জন্যও ভালো হবে না, সেনাবাহিনীর জন্যও ভালো হবে না। কারণ সেনাবাহিনীর প্রতি স্বাধীনতার পর থেকে এই সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের অগাধ আস্থা রয়েছে। কখনো কখনো হয়তো সেনাবাহিনীর কোনো অফিসার তাদের নীতি বিচ্যুত হয়েছেন, সেটা ভিন্ন কথা, সেটা একেবারে ভিন্ন উদাহরণ। কিন্তু সেনাবাহিনীর উপরে আস্থা জনগণের কখনোই কমেনি। এই যে দীর্ঘ সময়, এই যে 11 মাস হলো সেনাবাহিনী মাঠে অবস্থান করছে, জনগণের সাথে অবস্থান করছে, এতে করে সেনাবাহিনীর যে সম্মান, সেই সম্মানের জায়গাটাও অনেকখানি নষ্ট হচ্ছে। সেনাবাহিনীকে অনেকে পুলিশের মতো করে ট্রিট করা শুরু করে দিয়েছে, যেটা সেনাবাহিনীর জন্য খুবই খারাপ হচ্ছে। আমরা একদিন আগেই দেখেছি পটিয়াতে যেভাবে ছাত্র জনতার নামে মব তৈরি করা হয়েছিল। পটিয়া থানার ওসিকে সরিয়ে দিতে হবে, কারণ ছাত্রলীগের একজনকে ধরে নিয়ে গিয়েছিল, তাকে ওসি আটক করতে চাননি প্রথমে, কারণ তার নামে কোনো মামলা নেই। ছাত্রলীগ করা তো কারো পক্ষে অপরাধ হতে পারে না, কিন্তু তাদের কথা হচ্ছে যে মামলা থাক আর না থাক তাকে আটক করতে হবে, তাকে জেলে ভরতে হবে, মামলা দিতে হবে। এইভাবে এই যে মব তৈরি করা, সেখানেও আমরা সেনাবাহিনীকে দেখেছি যে মবের ব্যাপারটা থামাতে গিয়েছে, তাদেরকে রাস্তা অবরোধ সরাতে গিয়েছে, কিন্তু তারা শুনেনি। তখন সেনা সদস্যকে, সেনা অফিসারকে আমরা দেখেছি তাদেরকে অনুরোধের সুরে কথা বলতে, অনুনয় বিনয় করতে। এতে এই ঘটনাগুলোর মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান, সেনাবাহিনীর পোশাক দেখলেই যে মানুষ ভয় পায়, যারা কু উদ্দেশ্য সাধনের জন্য কোথাও সমবেত হয় কিংবা কোথাও যায়, তারা সেনাবাহিনীর পোশাক দেখলেই তাদের পোশাক নষ্ট করে ফেলার কথা, নিজেদের পোশাক নষ্ট করে ফেলার কথা, মল ত্যাগ করে, সেটা না হয়ে উল্টোটা হচ্ছে। শুরুতেই বৃহস্পতিবারেরই গণমাধ্যমের কয়েকটি খবর আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই খুবই সংক্ষেপে। ইন্ট্রোগুলো, মূল বিষয়গুলো আলোচনার সুবিধার্থেই এই ঘটনাগুলো পাশাপাশি রেখে একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আর এই ঘটনাগুলোর কোনোটারই আমি ব্যাখ্যা করতে চাই না, অন্তত এই ভিডিওতে। তার কারণ আমরা সবাই জানি এর শানি নজুল, এর মাজেজা, এর বিহাইন্ড দ্য স্ক্রিন কী হচ্ছে, কী ঘটছে, ব্যাখ্যা সবই আমরা জানি। যদি প্রথমেই বলি, যেটি টক অফ দ্য টাউন, বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা সহ 2 সন্তানকে, একই পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা করা হলো। লালমনিরহাটের পাটগ্রাম থানায় যে শত শত মানুষের হামলা হলো, যদিও ঘটনাটি বুধবার রাতের, এটি বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে। 2 থেকে 250 মানুষ একযোগে থানায় হামলা করলো। থানার টেবিল, চেয়ার, ল্যাপটপ, কম্পিউটার ভাঙচুর করা হলো, ইটপাটকেল নিক্ষেপ করে থানার জানালার গ্লাস ভাঙচুর করা হলো। পুলিশের কাছ থেকে জোর করে চাবি ছিনিয়ে হাজতখানার তালা ভেঙে, তালা খুলে 2 আসামিকে ছিনতাই করে নিয়ে গেল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়, তাতে কিছু যায় আসে না, আসামিদের ছিনতাই করে নিয়ে যায়। এই 2 আসামিকে চাঁদাবাজির সময় হাতে নাতে আটক করেছিল পুলিশ। তাদেরকে কারা ছিনিয়ে নিয়ে গেল? পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য অনুযায়ী স্থানীয় বিএনপি নেতাকর্মীরাই তাকে ছিনিয়ে নিয়ে গেছে। নাইমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য এবং সাবেক ক্রিকেটার, তাকে আটক করা হলো এবং বৃহস্পতিবার যখন তাকে আদালতে তোলা হলো, তার আগে তার উপরে আবারও পচা ডিম নিক্ষেপ করা হলো। আদালত প্রায় সেই মব ভায়োলেন্স, এবং তার উপরে যখন আক্রমণ করতে গেল কথিত জনতা,
তখন পুলিশ তাড়াহুড়া করে দৌড় দেওয়ার স্টাইলে খুব দ্রুত তাকে আদালতের ভিতরে আদালত কক্ষে তুলে নিয়ে যায়। ফেসবুকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর একটি মন্তব্য করেছিল, মানে তার মতো করে সে মন্তব্য করেছিল, কিন্তু জুলাই যোদ্ধাদের দৃষ্টিতে আপত্তিকর মন্তব্য করার কারণে গাজীপুরের টঙ্গীতে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক ছাত্রকে ধরে চুল কেটে পুলিশে সোপর্দ করা হয়। আর পটিয়া থানা সম্পর্কে তো আমরা সবাই জানি, বুধবার যে মব ভায়োলেন্সের সৃষ্টি করা হয়েছিল, থানা ঘেরাও করা হয়েছিল, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির নেতাদের দাবির মুখে সংশ্লিষ্ট সেই থানার ওসিকে প্রত্যাহার করা হয়। এটি বুধবার রাতের ঘটনা, বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে এসেছে, অনলাইন পোর্টালেও এসেছে রাতের দিকে। কেন এই ঘটনাগুলো উল্লেখ করলাম? এর বাইরেও আরও অনেক ঘটনা রয়েছে, কয়েকটি করলাম মাত্র। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে বৃহস্পতিবার, যদিও নিয়মিত প্রেস ব্রিফিংয়ের অংশ এটি। সেখানে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, যে কথা বলছেন তা হচ্ছে এরকম যে ভবিষ্যতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আরেক প্রশ্নের জবাবে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থা করার ঘটনায় যে 6 জনকে চিহ্নিত করা হয়েছিল তাদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেনাবাহিনী করেছে, কথা সত্য, ঠিক আছে। কিন্তু এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্টভাবে উচ্চারণ করা হলো যে ভবিষ্যতে কঠোর অবস্থান গ্রহণ করবে সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে, এই কথাগুলোর গুরুত্ব কি এখন আর সাধারণ মানুষের কাছে তেমন একটা আছে? অপ্রিয় হলেও বাস্তবতা নেই। মানুষ সেনাবাহিনীর থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ বিভিন্ন জায়গা থেকে, রাজনীতিবিদ থেকে শুরু করে বর্তমান সরকার, পুলিশ, অন্যান্য ইনস্টিটিউশন, সব জায়গা থেকে তারা ত্যক্ত বিরক্ত হয়ে একমাত্র সেনাবাহিনীর উপরে আস্থাটা অটুট রাখতে চেয়েছিল, কিন্তু তাদের সেই বিশ্বাসে চির ধরেছে, মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। আমরা তো পুলিশের অসহায়ত্ব দেখেছি। এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যা চাইবে তাই হবে, এদেশে অন্য কিছু আর আপাতত ঘটবে না। বাংলাদেশকে তাদের কাছে ইজারা দেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকেই। এবং আরও একটি ঘটনা যেটি এর মধ্যে বলেছি যে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে তাদের দাবির মুখে। তো দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, সব প্রতিষ্ঠান, একমাত্র সেনাবাহিনী বুক উঁচিয়েছিল। যদিও আওয়ামী লীগের সময় হাতে গোনা কয়েকজন কর্মকর্তার কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি যথেষ্টভাবে ক্ষুণ্ণ হয়, একথাও সত্য। তারপরেও সেনাবাহিনী আলাদা স্বতন্ত্র একটা ইনস্টিটিউশন হিসেবে বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল, বা এখনও আছে, আমি মনে করি এখনও আছে হয়তো অবশিষ্ট। কিন্তু আমার যেটি আবেদন, আর এই ধরনের কোনো বক্তব্যের দরকার নেই। মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স, মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, এইসব কথাবার্তা মানুষের কাছে ধীরে ধীরে হাস্যকর বা বিরক্তিকর কথাবার্তায় পরিণত হচ্ছে। মানুষের একটাই প্রশ্ন, নির্বাচন বা অন্যান্য সব কিছু বাদ দিয়ে সেনাবাহিনীর দুর্বলতা কোথায়? সেই যে বুলডোজার কাহিনী শুরু হলো, তারও আগে থেকে আদালত পাড়ায় যেই মব ভায়োলেন্সের সৃষ্টি করলো বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা, তারপরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গড়িয়ে দেওয়া হলো। সারা দেশের বিভিন্ন জেলায় এরকম অসংখ্য ঘটনা ঘটতে থাকলো। এখনও যা ঘটছে, একটা বিরুদ্ধেও সেনাবাহিনী কোনো ধরনের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান। এই মব কালচার নিয়ে সেনাবাহিনী আজকে যেই কথা বলল, যেই বক্তব্য রাখলেন, সেনাবাহিনীর এই বক্তব্যটা আপনারা কিভাবে গ্রহণ করছেন, কিভাবে দেখছেন প্রিয় দর্শক? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান ব্যক্তিগত মতামতটা উল্লেখ করে জানাবেন।
সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে এই মব কালচার যদি এখনই বন্ধ না করা যায়, এখন পর্যন্ত থামানো গেল না, এটা যদি থামানো না যায় তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের অরাজকতা পরিস্থিতি তৈরি হতে পারে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, আমরা চাই না যে এরকম অরাজকতা বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক দেশ জুড়ে। আমরা চাই শান্তিপূর্ণভাবে বাঁচতে, সুন্দর একটি বাংলাদেশ চাই আমরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামতটা। সেনাবাহিনীর তরফ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে এটা নিয়ে আপনাদের মতামতটা কি? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।